কোটা বিরোধী সাধারণ সংগ্রামী ছাত্রছাত্রীদের আন্দোলন। তোমরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করো কেন? পুলিশ কেন বলবে? পুলিশ ওই সাধারণ জনগণের বন্ধু, পুলিশ ছাত্রদের বন্ধু, কিন্তু আজকে কেন পুলিশ আমাদের বিপক্ষে? তাদের উপরে ছাত্রলীগের হামলা, পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস, রাবার বুলেট, রক্তাক্ত বাংলাদেশ। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 105 জনের ও আহত প্রচুর ছাত্রছাত্রী, এবং যতক্ষণে ভিডিওটি আপনার কাছে পৌঁছাচ্ছে এর সংখ্যা হয়তো আরও বেড়েছে। বন্ধ স্কুল, কলেজ, ইন্টারনেট পরিষেবা, সারা দেশ কারফিউ। কিন্তু কেন জ্বলছে বাংলাদেশ? এই আন্দোলনের সূত্রপাত কিভাবে? বাংলাদেশ আজ যে সমস্যার জন্য জ্বলছে তার খানিকটা আমাদের ভারতেও রয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, সরকারি চাকরির ক্ষেত্রে কোটা সিস্টেম। আর এই কোটা সিস্টেমের জন্যই বাংলাদেশের যুব সমাজ আজ বাংলাদেশের অগ্রগতির পেছনে বাধা হয়ে দাঁড়িয়েছে। এবং এই কোটা সিস্টেম কিভাবে আজ বাংলাদেশকে তোলপাড় করে তুলেছে এবং সরকারের এক অনীহার কারণ হয়ে উঠেছে, তা জানতে গেলে আপনাকে বাংলাদেশের যে কোটা সিস্টেমের যে ইতিহাস তা একটু পেছন থেকে দেখতে হবে। পার্টিশন বা দেশভাগের সময় ব্রিটিশরা যখন ভারতকে দুটি ভাগে ভাগ করেছিল, ইন্ডিয়া ও পাকিস্তান, আসলে তার তিনটি ভাগে ভাগ করে। ইন্ডিয়া, তার পশ্চিমে পশ্চিম পাকিস্তান ও পূর্বে পূর্ব পাকিস্তান বা বর্তমানের বাংলাদেশ। বেশিরভাগ মানুষেরই ভাষা বাংলা, তাই পাকিস্তানের উর্দু ভাষাকে রাষ্ট্রীয় ভাষা বলে মেনে নেওয়ার বিপক্ষে 1952 সালের 21শে ফেব্রুয়ারি কিছু ছাত্রছাত্রী ঢাকার রাস্তায় শান্তিপূর্ণ মিছিল বের করে। নিরস্ত্র অবস্থায় তাদের একটাই দাবি নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিল যে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে। কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার এই ছাত্রছাত্রীদের ওপরে গুলি চালায় ও 5 জন ছাত্র নির্মমভাবে মারা যায়। আর এই ভাষা আন্দোলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হয়ে দাঁড়ায় এক স্বাধীন রাষ্ট্রের আন্দোলন, যার দাবি একটি স্বাধীন রাষ্ট্র এবং যেখানে ভাষা শুধুমাত্র বাংলা ভাষা ও একটি স্বাধীন দেশ যার নাম হবে বাংলাদেশ। People of Bangladesh, their independence. এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সাধারণ মানুষ হাতে হাতিয়ার তুলে নেয়, নারী পুরুষ নির্বিশেষে শুরু হয় মুক্তিযুদ্ধ। 1971 সালে পূর্ব পাকিস্তান পৃথিবীর বুক থেকে মুছে গিয়ে জন্ম নেয় নতুন ও স্বাধীন বাংলাদেশ। Pakistan lost half of its country. A new nation was born, Bangladesh. এবং এই যুদ্ধে যে সমস্ত বীর যোদ্ধারা নিজেদের জীবনকে বাজি রেখে এই সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন ও লড়েছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত, তাদেরকে বলা হয় মুক্তিযোদ্ধা। স্বাধীন বাংলাদেশ গঠনের পরে বঙ্গবন্ধু মুজিবুর রহমান এই মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে 30% কোটা বরাদ্দ করেন। সেই সময়ের জন্য এই সিস্টেম খুবই সুন্দর ছিল এবং বর্তমান সময়ে এই কোটা ব্যবস্থা সংশোধনের দাবি জানাচ্ছে বাংলাদেশের যুব। এখন আপনার মনে হতেই পারে যে সমস্ত যোদ্ধারা নিজেদের জীবনকে বাজি রেখে মুক্তিযুদ্ধে জয়লাভ করিয়ে দেশকে স্বাধীনতা এনে দিয়েছিল, তাদের জন্য বা তাদের কোটার জন্য বিরোধিতা করবে কেন এই যুব সমাজ? 71 সালে যে সমস্ত যোদ্ধারা লড়াই করেছিলেন, আজকের দিনে তারা অনেকেই চাকরির বয়স নেই বা অনেকেরই শিক্ষাগত যোগ্যতা সেই তুলনায় ছিল না, তাই তাদের কোটায় চাকরি পেতেন তাদের সন্তানেরা। বর্তমান সময়ে দেখা যাচ্ছে মুক্তিযোদ্ধা বা তাদের ছেলে মেয়ে নয়, কোটার মাধ্যমে চাকরি পাচ্ছে তাদের নাতি নাতনিরা, এবং অনেকেই ভুয়ো বিভিন্ন সার্টিফিকেট দেখিয়ে এই কোটার চাকরির সুবিধা ভোগ করছেন। শুধু তাই নয়, সরকারি চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা 30%, নারীদের কোটা 10%, জেলা কোটা 10% ও 5% অনগ্রসর জাতির কোটা এবং 1% প্রতিবন্ধী কোটা। তো সব মিলিয়ে 56% কোটা। মানে হলো কোনো সরকারি চাকরি যদি নোটিশ বেরোয় তার 56% আগে থেকেই রিজার্ভ, শুধুমাত্র পড়ে রয়েছে মেধা তালিকার জন্য মাত্র 44%। আজ যে কোটা আন্দোলন খুব ভয়াবহ রূপ নিয়েছে বাংলাদেশে, তা কিন্তু শুরু হয়েছিল 2018 সালে, এবং 2018 সালে এই স্বাধীন ছাত্রছাত্রীরা তারা শুধুমাত্র একটি দাবি নিয়ে এসেছিল যে 30% যে কোটা, যেটি শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের জন্য রয়েছে, এই 30% কোটাকে পুনরায় সংশোধন করা হোক এবং বা তুলে দেওয়া হোক। তাহলে এই যে শুধুমাত্র মেধা তালিকার যে 44% তা বেড়ে দাঁড়াবে 74% বা 74%। তাহলে কিন্তু বাংলাদেশের যে মেধা তালিকার যে চাকরির ক্ষেত্রে তাদের আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু বাংলাদেশ সরকার এই আন্দোলনের বিরুদ্ধে রেগে গিয়ে একটি হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং
প্রায় সমস্ত রকমের কোটাই বাংলাদেশের চাকরির ক্ষেত্রে বন্ধ করে দেওয়া হয় এবং তার ফলে যে অনগ্রসর শ্রেণীর মানুষ, মহিলা এবং প্রতিবন্ধীরা তারা এই কোটা থেকে বঞ্চিত হয়। এমনকি বাংলাদেশের সংবিধানেও মহিলা অনগ্রসর শ্রেণীর মানুষদের উন্নতির বিশেষ প্রাধান্যতার কথা উল্লেখ আছে। সেদিক থেকে নারী এবং অনগ্রসর জাতির মানুষেরা হাইকোর্টে মামলা করে সরকারের এই হঠকারী সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে। অন্যদিকে মুক্তিযোদ্ধার সন্তানরাও কোটা ব্যবস্থা ফিরে পেতে অ্যাপিল করে। 2024 সালে 5 জুন বাংলাদেশ হাইকোর্ট সরকারকে সমস্ত কোটা ফিরিয়ে আনার জন্য রায় দেয়, মানে পুনরায় মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা কোটা চাকরি পাবে। তাই আবারও আন্দোলন শুরু হয় এবং এই কোটার দাবি নিয়ে যে মুক্তিযোদ্ধাদের 30% কোটা সংশোধন করা হয় এবং পুনরায় আন্দোলনের দাবি একটাই ছিল যে 30% যে কোটা, তাতে যদি কোনো মুক্তিযোদ্ধা থাকে তিনি চাকরি পাক বা তার সন্তান চাকরি পাক, কিন্তু তার নাতি নাতনিরা যেন কোনোভাবেই এই কোটায় অংশগ্রহণের মাধ্যমে চাকরি যেন না লাভ করতে পারে এবং যে প্রতিবন্ধী, অনগ্রসর শ্রেণী ও মহিলারা যেন এই কোটা থেকে কোনো রকমভাবে বঞ্চিত না হয়, কারণ তাদের যে কোটা তা রিজার্ভ থাকুক। শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের কোটা নিয়েই তাদের সংগ্রাম ও আন্দোলন খুব শান্তিপূর্ণভাবেই চলছিল এবং আন্দোলন চলাকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সাক্ষাৎকারে জানান যে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা চাকরি পাবে না তো কারা, রাজাকারদের নাতি নাতনিরা চাকরি পাবেন। আর প্রধানমন্ত্রীর এই একটি কথাতেই লক্ষ লক্ষ আন্দোলনকারীর মনের আগুন আরও জ্বলে ওঠে, তীব্রতর হয়ে ওঠে আন্দোলন। স্লোগান দেয়, আমরা চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আর এই রাজাকার হলো বাংলাদেশের এক নীচ ও ঘৃণ্য জাতি, যারা যুদ্ধের সময় পাকিস্তানের মদতে লক্ষ লক্ষ নারীদের ধর্ষণ করেছিল ও হত্যা করেছিল বহু মানুষদের। শান্তিপূর্ণ আন্দোলনকারী ছাত্রছাত্রী প্রধানমন্ত্রী কিভাবে রাজাকারদের সঙ্গে তুলনা করতে পারেন? আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়, এমনকি সারা দেশে কারফিউ পর্যন্ত জারি হয়েছে। আর এই রকম অবস্থায় দেশের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আর্মি এবং প্রশাসনের যুগ্ম পদক্ষেপই এখানে শুধুমাত্র কাজে আসতে পারে। কিন্তু সেই মুহূর্তে এই সিচুয়েশন সামাল দিচ্ছে ছাত্রলীগ নিজে হাতে এবং তা অকথ্য অত্যাচারের সঙ্গে বাংলাদেশের সরকার তা মেনে নিচ্ছে। প্রধানমন্ত্রী মতো অবস্থায় জানিয়েছেন যে মামলাটি এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে রয়েছে এবং সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর্যন্ত হাইকোর্টের যে রায় তা স্থগিত থাকবে এবং সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর সরকার তার নির্দিষ্ট পদক্ষেপ নেবে। আজকের এই ভিডিও নিয়ে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাকে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, সবাইকে জানার সুযোগ করে দিন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেল। ফিরছি পরের সপ্তাহে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন বাংলা জ্ঞান থেকে।